একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার এবং যুক্তরাজ্য থেকে আছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলাপে যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। প্রায় ৪,৫০০ টিকটক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হলো গুজব আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বেগম খালেদা জিয়া। এই মিথ্যা তথ্যের ভিডিওটি দেখা হয়েছে অন্তত ১৪ লাখেরও বেশি বার। অথচ সঠিক তথ্য হলো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। এই দেশ কাটতে না কাটতে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল দৈনিক যুগান্তরের একটি ভুয়া ফটোকার্ড। সেখানে দাবি করা হলো জামাত ক্ষমতায় এলে পুরুষদের ৪ বিয়ের স্বাধীনতা দেওয়া হবে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পোশাক কারখানা বন্ধ যে ঘোষণা, সেটাও গুজব হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, কয়েকটা ফ্যাক্ট চেক শুরুতে দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। একটি টেলিভিশন নিউজের ভয়েস বদলে ১৪ সেকেন্ডের একটি ভিডিও একই সাথে ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে দেওয়া হলো। ক্যাপশনে লেখা, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গেছেন। তবে বিশ্লেষণ করে দেখা গেল ভিডিওটি আসল নয়, দাবিটিও মিথ্যা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাননি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সংক্রান্ত কোনো বক্তব্য দেননি। সবশেষ খবর অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মূলত গত ২৪ নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই ইস্যুকে ঘিরেই এই মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। ওদিকে জামাত ক্ষমতায় এলে পুরুষদের ৪ বিয়ের স্বাধীনতা দেয়া হবে, এমন শিরোনামে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ছবি যুক্ত করে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই কার্ডগুলো শেয়ারও হয়েছে শতাধিক। পরে যাচাই করে দেখা গেল এমন মন্তব্য করেননি জামাত ইসলামীর নায়েবে আমির এবং যুগান্তরও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুগান্তরের ফটোকার্ড নকল করে এই মিথ্যা ছড়ানো হচ্ছে। এসবের মাঝেই টিকটকে ছড়িয়ে পড়ল তীব্র শীতের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত প্রকাশ হওয়া টিকটকের এই ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখেরও বেশি। প্রায় ৬,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি ২০২৪ সালে। সে সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হওয়া সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। সেই ঘটনাকে নতুন করে সামনে এনে গুজব ছড়ানো হচ্ছে। কাল থেকে দেশের সকল পোশাক কারখানা বন্ধ থাকবে, এমন শিরোনামে নিউজ 24-এর লোগো সংবলিত একটি ভিডিও টিকটকে ছড়িয়েছে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেল ভিডিওটি এখনকার নয়। এটাও ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার ভিডিও। এটাকে কাটছাঁট করে মিথ্যা দাবিতে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে আমরা দেখলাম ফেসবুকের সাথে পাল্লা দিয়ে এবার টিকটকেও ছড়াচ্ছে গুজব। প্রায় ৯০% ক্ষেত্রে গুজব ছড়িয়েছে গণমাধ্যমের ভিডিও এবং ফটোকার্ড নকল করে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য কিংবা চলমান ইস্যুকে বিকৃত করে, উস্কানিমূলক শিরোনাম যুক্ত করে কিংবা পুরনো ভিডিওকে সংবেদনশীল ক্যাপশনে সামনে আনা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে সংঘবদ্ধভাবে। এই বাস্তবতায় কোনো লিঙ্কে ক্লিক না করে দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটিভাবে প্রতিবেদনটা দেখে নিলাম এবং একটা ধারণাও পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে এবং এত বেশি অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে যার খুব সামান্য আসলে ফ্যাক্ট চেক আপনাদের সামনে স্বল্প সময়ে তুলে ধরতে পারলাম। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার এবং আছেন যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার তারিক বিন আজিজ। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ব্যারিস্টার তারিক বিন আজিজ, আপনাকে কিন্তু আলাপটা শুরু করতে চাই, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদনও আমরা দেখলাম যে অপতথ্যগুলো আমাদের সামনে আসছে ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ৯০% বা তার কাছাকাছি অপতথ্যগুলো গণমাধ্যমের ফটোকার্ড কিংবা লোগো কিংবা তাদের কর্পোরেট কালার ব্যবহার করে কোনো স্যাটায়ার পেজ থেকে ছড়ানো হচ্ছে এবং অনেকে সেটা সত্যি ভাবছেন এবং নিজ উদ্যোগে সেটা আরও ছড়িয়ে দিচ্ছেন। প্রথমত একটু জানতে চাই, আইনগত দিক থেকে আসলে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কি করতে পারে এবং যেহেতু গুজবটা একটা বৈশ্বিক সমস্যা, উন্নত দেশগুলো আসলে কি করে থাকে এক্ষেত্রে? যে আপনাকে ধন্যবাদ।
এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সকল দর্শক এবং কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ। এই প্রশ্নটা এখন আসলে সর্বত্রই খুবই চাঞ্চল্য তৈরি করেছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুফল, আমরা সেই সুফলের বাইরে যে এর যে কুফল বা খারাপ যে বিষয়টি সেটিকে গ্রহণ করছি। যে কথাটা আপনার কিছুক্ষণ আগেই বলেছেন যে তথ্য যেমন আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক তথ্য যেমন একটি সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে, একই সাথে এর অপপ্রয়োগ বা ভুল তথ্য আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটি নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করে, যেটা সুদূর প্রসারী প্রভাব থাকে। এটা ঠিক সেরকম যেমন মনে করেন যে আলফ্রেড নোবেল যখন আবিষ্কার করেছিল ডায়নামাইট, সেটার কিন্তু একটা সৎ উদ্দেশ্য ছিল যে ডায়নামাইট দিয়ে আপনার সেই পাহাড় পর্বত এগুলো খুব সহজেই বিচ্ছিন্ন করে যোগাযোগকে, মানুষের যোগাযোগ পথকে সহজ করবে। পরবর্তীতে এটার কুফল আমরা দেখলাম, যেটা দিয়ে সভ্যতা ধ্বংস করা হচ্ছে, ধ্বংস করবার প্রবণতা ছিল। আমি মনে করি অপতথ্য এই ডাইনামাইটের চেয়েও একটি ভয়ঙ্কর পরিণতি তৈরি করছে আমাদের সমাজে। এবং এই কথাটাই আপনি যেটা বলেছেন যে প্রতিকার কি কি আছে, আমি সে আলোচনা যাওয়ার আগে বলতে চাচ্ছি যে আইন এই বিষয়টাকে শুধু মানে পৃথিবীর যে কোনো দেশেই, কিন্তু আমি এখানে এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে যে ইংল্যান্ডের একটা হাউস অফ লর্ডস এর একটা কেস আইনে লর্ড এটকিন বলেছিল যে ল রেকগনাইজেস এভরিওয়ানস রাইট টু অ্যান ইনভায়োলেট রেপুটেশন। দিস ইজ সো ইম্পর্টেন্ট। সো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের প্রচলিত আইনে এবং যুক্তরাজ্যের আইনেও আপনার মানুষের এই যে রেপুটেশন প্রোটেক্ট করবার যে অধিকার, এটা কিন্তু তার ইনহারেন্ট অধিকার। আমাদের যে অপতথ্যগুলো আপনি অনেকগুলোর মধ্যে প্রথম যেটা বলেছেন, বাংলাদেশে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলোকে এই অপতথ্যের মাধ্যম হিসেবে ব্যবহার করছে, আমি মনে করি যে আইনগতভাবে এগুলোর প্রতিকার আছে এবং আইনের বাইরেও আমাদের নৈতিকভাবেও এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, সামাজিক প্রতিকার। কিন্তু আইনগত প্রতিকারের বিষয়গুলো আমি প্রথম বলতে পারি যে এটা মানহানির পর্যায়ে পড়ে। সুতরাং আচ্ছা, আমি এখান থেকে আলাপে যাওয়ার চেষ্টা করব যে কিভাবে সমাধানটা হবে। আমি প্রভাবটা একটু জানার চেষ্টা করছিলাম এবং অনেকগুলো আইডিয়া আপনার কাছ থেকে পেলাম। নাহিদ আক্তার, আপনার কাছে একটু জানতে চাই, মানে বলছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, তার মানে এখানে যা হবে তার সরাসরি প্রভাব সমাজের উপরে পড়বে। যেহেতু তথ্যের চাইতে অপতথ্যটা এখানে বেশি, আপনার দিক থেকে আসলে কি ধরনের প্রভাব আমাদের সমাজে ইতোমধ্যে পড়ে গেছে, শঙ্কার জায়গাটা আপনি কি দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং ৭১ টিভি এবং ৭১ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আচ্ছা, মানে ফেক নিউজের বিষয়টা এমন যে এটা শুধু কথার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, জিনিসটা একটা ডিজিটাল ওয়েপন হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের বিরুদ্ধে। তো এটা শুধু একটা স্পেসিফিক গ্রুপের এগেইনস্টে যে ইউজ হচ্ছে তা কিন্তু নয়। এটা এখন আপনি দেখবেন পলিটিক্যাল স্ফিয়ারে, এখন বাংলাদেশে বর্তমানে যেহেতু আমরা একটা ব্যাপক পলিটিক্যাল টার্মোয়েলের ভেতর থেকে যাচ্ছি, সেহেতু পলিটিক্যালি বিষয়টা অনেক বেশি ইউজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নারীদের বিরুদ্ধে ইউজ হচ্ছে, মানে সর্বোপরি সবার বিরুদ্ধেই মানে বিষয়টা ইউজ হচ্ছে। তো আমরা বেসিকলি আমাদের আগে মানে দুটো রিয়েলিটি ছিল, আমরা দুটো রিয়েলিটিতে বসবাস করতাম। আমাদের কাছে একটা অবজেক্টিভ রিয়েলিটি ছিল এবং আর একটা ইমাজিন রিয়েলিটি ছিল যেখানে আমরা কল্পনা করতাম। কিন্তু বর্তমানে আমাদের কাছে একটা মানে অদ্ভুত ধরনের রিয়েলিটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটিটা আমাদের জন্য একটা ভার্চুয়াল সোসাইটি হয়ে গেছে। কিন্তু সমাজ শুধু যে এখন অবজেক্টিভিটির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, যে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন আমরা বসেছি এবং আমরা কথা বলছি এবং একটা বিষয় সম্পর্কে অ্যানালাইজ করার চেষ্টা করছি। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন দেখা যায় যে আমরা যে অবজেক্টিভ প্ল্যাটফর্ম, যেটা কিনা আমরা ফিজিক্যাল রিয়েলিটি যেটাকে বলি, সেটার থেকে অনেক বেশি কিন্তু আমরা সেখানে সময় কাটাই।
আমাদের অধিকাংশ সময়টা কাটে হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর মধ্যে থেকে। ইয়াং জেনারেশন থেকে শুরু করে একেবারে অ্যাডাল্ট পর্যন্ত প্রত্যেকের হচ্ছে টাইম পাস করার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে আপনার স্ক্রোলিং, সোশ্যাল মিডিয়া। তো যার ফলে সোশ্যাল মিডিয়া যে কাজটা করছে, যে সোশ্যাল মিডিয়া এক ধরনের কুইক আমাদেরকে এক ধরনের স্টিমুলাস দিতে চেষ্টা করছে, যেটা এক ধরনের মডেল তৈরি করছে। সেই মডেলটা হচ্ছে কি, যে আমাদের ভেতর এক্সাইটমেন্ট তৈরি করছে, খুব দ্রুত আমরা যাতে এক্সাইটেড হয়ে যাই। এখন আপনাকে আমাকে এক্সাইটেড করার সবচেয়ে বড় মাধ্যম কি? ফেক কোনো কিছু এবং আনরিয়েলিস্টিক কোনো কিছু কে আমাদের সামনে প্রেজেন্ট করা, যেমন মানে রিয়েলিটি বা ট্রুথ এমন একটা জিনিস, বা সায়েন্টিফিক কোনো ট্রুথ দিয়ে মানুষকে কিন্তু খুব বেশি অ্যাপিল করা যায় না, মানুষকে যে এক্সাইট করা খুব একটা যায় না, কিন্তু মানুষকে অদ্ভুত ধরনের একটা গল্প দিয়ে কিন্তু এক্সাইট করা যায়। আপনি শুরুতেই বলেছিলেন যে খালেদা জিয়া মারা গেছেন, এরকম একটা আর কি নিউজ, তারপর আরো কয়েকটা নিউজের কথা আপনি বলেছিলেন। এগুলি এক ধরনের বলতে পারেন ক্রিমিনাল অফেন্স, এবং এই ক্রিমিনাল অফেন্সগুলি কখন হয়? যখন কোনো কনসিকুয়েন্সেস না থাকে, সিরিয়াস কোনো কনসিকুয়েন্সেস। মানে এই কাজগুলি যারা করছে তারা দেখবেন যে তারা জানে যে তারা অনেক সময় ফান করার জন্য করছে। একদম একদম, আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম যে ফান করে গুজব এখন খুব বেশি ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় জনপ্রিয় সবকটি গণমাধ্যমের কিছু স্যাটায়ার পেজ তৈরি করা হয়েছে, সেখান থেকে খুব সিরিয়াস প্যাটার্নে আসলে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। আমি এখান থেকে আলাপ করব, সমাধানটা খোঁজার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আপনারা আছেন ৭১-এ চলছে ফেক নিউজ স্ক্যানার। আকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন আবার অতিথিরা। ব্যারিস্টার তারেক বিন আজিজ, বিরতির আগে আপনি খুব চমৎকার করে আসলে বলছিলেন যে এটা মানহানি পর্যায়ে চলে যাচ্ছে এবং সেই জায়গা থেকে হয়তো আইনগত পদক্ষেপ নেওয়া যেতেই পারে, কিন্তু যেই প্ল্যাটফর্মগুলোতে ভর করে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে সেই প্ল্যাটফর্মগুলোকে আসলে আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা? আমরা জানি অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, তারা ফেসবুকের কাছ থেকে জরিমানাও আদায় করেছে। আমাদের দিক থেকে আসলে আইনি দুর্বলতা দেখেন কিনা আপনি? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের যে প্রচলিত আইন আছে সেটাতেই প্রোটেক্ট করা সম্ভব। আর আইনের যে দুর্বলতা, সেটার আসলে প্রধান দুর্বলতা হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ। আমরা অপতথ্য প্রতিরোধ করতে যে যদি আইনের অপপ্রয়োগ করি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য না। আমি আসলে যেটা সব সহজ করে বলতে চাই, আমরা বাস্তবতার নিরিখে এখন সামাজিক যোগাযোগের নামে যে ভার্চুয়াল জগতের হাইওয়েতে আছি, এই হাইওয়ের এই কন্ট্রোভার্সিকে কিন্তু শুধু রিগ্রেটেবল থিং করলে হবে না, আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে। এবং অ্যাভয়েড করতে গেলে দুইটি মৌলিক দিক আমাদের দেখতে হবে। একটি হচ্ছে যে জনসচেতনতা তৈরি, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য পাবলিকেশন। যেরকম আপনারা আজকে যে আয়োজনটা করেছেন, এটা কিন্তু অপতথ্যের বিপরীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অ্যাট দ্য সেম টাইম আপনার আইনের প্রয়োগ হতে হবে। বাংলাদেশের প্রচলিত আইনেও এর কিন্তু দণ্ডবিধি আইনে, বাংলাদেশের আরপিওতে অনেক প্রতিকার আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আগে ছিল, তো এই বিষয়গুলো পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নেওয়া হয়। যেমন আপনি ডিফর্মেশন অ্যাক্ট ইংল্যান্ডে, আপনার এখানকার আপনার ম্যালিশিয়াস ফলসুডের আওতায়, ডাটা প্রোটেকশন জিডিপিআর এর আওতায়, বা ইলেকট্রাল ল এবং অনলাইন সেফটি অ্যাক্ট 2023 আওতায়, ইভেন আপনার ফ্রড অ্যাক্ট 2006 বা হ্যারাসমেন্ট অ্যাক্টের মতো প্রভিশনও এগুলোকে স্ট্রিক্টলি মানে রেস্ট্রিক্ট করছে। আমি খুব সহজ করে বলতে চাই যে বাংলাদেশে প্রচলিত আইনেই এটার যে প্রতিকার আছে সেগুলোর সঠিক প্রয়োগ করতে হবে। একদম একদম, এবং এটা আমরা প্রায় সময় বিশেষজ্ঞদের বলতে শুনি যে আসলে আইন থাকে কিন্তু আইনের প্রয়োগটা হয় না, আর প্রয়োগ হলেও অপপ্রয়োগটা একটু বেশি হয়, যে কারণে আসলে খুব একটা কাজে আসে না। আপনি খুব চমৎকার করে আসলে স্পষ্ট করেছেন। আমি সব শেষ নাইদ আক্তার ছোট করে আপনার কাছ থেকে একটু জেনে নেব, সামাজিক কী প্রভাব পড়ে তার একটা ধারণা আপনি দিয়েছেন, ক্রিমিনাল অফেন্স সেটাও বলেছেন, একই সঙ্গে নারীরা যে আলাদা করে টার্গেট হচ্ছে সাইবার বুলিংয়ে, তারাও যে ভেসে যাচ্ছে এটাও আমরা জানি। সামাজিকভাবে আসলে করণীয়টা কি? কোন ধরনের সামাজিক আন্দোলনের প্রয়োজন এখানে দেখেন আপনি? সামাজিক আন্দোলন, আমি নাইদ আক্তার আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি,
আচ্ছা, আমি একজন শিক্ষক হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সোসাইটিতে একজন মানুষকে কিভাবে ফাংশন করতে হবে এবং ডিজিটাল সোসাইটিতে আমাদের কিভাবে ফাংশন করতে হবে, সেজন্য মানুষকে ডিজিটাল সিটিজেনশিপ যে এডুকেশনটা, সেই এডুকেশনটা একদম স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় দিতে হবে। কারণ কি, আপনি যদি রেসপেক্ট করেন, মানে আপনার যে অপোনেন্ট যারা আছে, যেমন ধরেন পলিটিক্যাল অপোনেন্ট যারা আছে, বা আপনি যদি মেল হন তাহলে ফিমেল বা আদার জেন্ডার আছে তাদের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে। মানে সবসময় মনে করতে হবে যে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আমি কি এআই ফেক ভিডিও ইউজ করতে পারি কিনা, বা আমি এই ধরনের ফটো কার্ড ব্যবহার করতে পারি কিনা। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আমার যে সহ আলোচক উনি বলেছেন, সেটা হচ্ছে যে মানে আইনের প্রয়োগ। তো আইনের প্রয়োগ যদি থাকে তাহলে যেটা হয়, বিহেভিয়ারকে কন্ট্রোল করা যায়। আপনার বিহেভিয়ারকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা হচ্ছে যে যখন আমরা জানি যে আমি যদি এই কাজটা করি তাহলে এটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে আমাকে, বা আমার সাজা পেতে হবে, তখন কিন্তু আমি আমার বিহেভিয়ারকে কন্ট্রোল করব, আমি এই কাজটা করব না। এখন যেটা হচ্ছে যে সে কাজটা করে, সে একটা ফটো কার্ড বানিয়ে সেটা নিয়ে ফান করে বা সেটা ছড়িয়ে লক্ষ লক্ষ ভিউ, লাইকস পেয়ে সে টাকা ঠিকই ইনকাম করতে পারছে। এটা কিন্তু একটা মানি জেনারেটিং একটা ফর্মুলাও বটে। তো এই জিনিসটা যখন সে স্কেপ করে যায়, তার যখন কোনো কনসিকুয়েন্স হয় না, সে কিন্তু আবার নেক্সটে একটা ফটো কার্ড বানাবে, এরপরে আরো ভিউর জন্য কিন্তু সে দেখা যাবে যে মিম বানাবে এবং পরবর্তীতে ছোট ছোট রিলস বানাবে। এইগুলি মানে একটার থেকে আরেকটা তখন আরো ভয়াবহ হবে, কারণ মানুষের বিহেভিয়ারকে সবসময় কন্ট্রোল করে রাখতে হয়। সেটার জন্য আইনের যে ইমপ্লিমেন্টেশন, প্রয়োগটা, যে আমাদের এক্সিস্টিং আইনগুলি আছে সেগুলি প্রয়োগ জি, করে তার মানে আমাদের যেটা তারেক বিন আজিজ বললেন যে আসলে আইনের প্রয়োগটা নিশ্চিত করা এবং একই সঙ্গে সচেতনতার বার্তাটা ছড়িয়ে দেওয়া। এবং এখন এমন হয়ে গেছে যে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি সেখানে যদি আপনারা কোনো উদাহরণও দেন, সেটাও হয়তো কেটে রিলস আকারে ছড়িয়ে এমনভাবে বিভ্রান্তকর তথ্য আসলে ছড়িয়ে দেবে, তাতে হয়তো ব্যক্তিগত জীবনে আমরা হেনস্থার শিকার হব। আপনাদের চমৎকার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ এবং অপেক্ষায় থাকবো সামনের কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং এরকম কিছু পরামর্শ পাওয়ার সুযোগ আমাদের হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঠিক এই মুহূর্তে শিক্ষক এবং সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার, এবং যুক্তরাজ্য থেকে ছিলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনিও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটাটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেলাটি দেখতে পাচ্ছেন fns.71tv.com। একই সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।